ইউনিট 7টা পড়তে গেলে ডিফারেন্স বিটুইন যে ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন সাইকোলজি আছে, অর্থাৎ এই যে পাশ্চাত্য যে মনোবিজ্ঞানের সাথে ভারতীয় মনোবিজ্ঞানের যে সম্পর্ক বা কি কি পার্থক্য রয়েছে সেটাই কিন্তু এই ইউনিটে এই ভাগে বা পাঠ্যকে এখানে বলা রয়েছে। তো প্রথমে আমি বলেছি যে এই ভারতীয় মনোবিজ্ঞানের কি কি মানে রয়েছে বা সেটা পাশ্চাত্য মনোবিজ্ঞানের সঙ্গে কিভাবে একরকম বা এককভাবে, যদিও নানান রকম যে ভারতীয় মনোবিজ্ঞানের অনেক কিছুই আমরা কিন্তু এই পাশ্চাত্য মনোবিজ্ঞানের সঙ্গে একই রকম দেখতে পারি, কিন্তু তার বিভিন্ন নাম দেওয়া আছে, অর্থাৎ তার নামগুলো কিন্তু একের সঙ্গে আরেকের আলাদা। তো এই যে ভারতীয় আর এই পশ্চিমী যে মনোবিজ্ঞানের মধ্যে যে পার্থক্য, সেটাই মূলত এই অধ্যায়ের মধ্যে, অর্থাৎ এই 7 নম্বর ইউনিটে আমরা কিন্তু পড়ব। তো এই প্রথমত বললাম যে ভারতীয় মনোবিজ্ঞানের উপনিষদ, বেদ, সেখানে অনেকদিন আগে থেকেই উল্লেখ করা আছে যে মনোবিজ্ঞান কথাটার অর্থ কি, বা এই ভারতীয় যে সংস্কৃতি বা এখানকার যে আধ্যাত্মিকতার সঙ্গে মনোবিজ্ঞানের কি কি সম্পর্ক বা কি উল্লেখ, সেটা কিন্তু খুব সুন্দরভাবে অনেকদিন আগেই কিন্তু সেটা দেওয়া হয়েছে। তাহলে ইন্ট্রোডাকশনে বা একেবারে ভূমিকাতে এই যে ইউনিট, তাতে বিভিন্ন রকম সচেতনতা অর্থাৎ কনসিয়াসনেস বা আবেগ বা এই যে হিন্দুইজম বা বুদ্ধিজম বা এই যে জৈন, এই সমস্ত যে ধর্মের যে বইগুলো, সেগুলো থেকে আমরা কিন্তু এই মনোবিজ্ঞান সম্বন্ধে অনেক দিন আগে থেকেই আমরা কিন্তু জানতে পারি। তাহলে এই মনোবিজ্ঞান সম্বন্ধে তারা কি বলবার চেষ্টা করেছে, যেটা আমি বললাম যে সামাজিক বা সাংস্কৃতিক সেই সময়কার অধিবাসী যে ভারতীয়রা ছিলেন, তাদের যে সামাজিকতা এবং যে সাংস্কৃতিক যে দিকগুলো, সেগুলোই কিন্তু মূলত তুলে ধরা হয়েছে এই ধরনের বেদ বা উপনিষদে, এবং সেগুলোই কিন্তু ভারতীয় মনোবিজ্ঞানের মূল হিসেবে ধরা হয়। এবার এই বিভিন্ন দিক আমি আগের দিন উল্লেখ করেছিলাম, অর্থাৎ এই যে মনোবিজ্ঞান, ভারতের মনোবিজ্ঞান, তার মধ্যে বিভিন্ন দেশ থেকে বহু যুগ ধরে এখানে দেশ প্রদর্শন করতে আসতেন। সেরকম অনেক যারা ট্রাভেলার এসেছেন, তাদের মুখ থেকেও কিন্তু ভারতীয় সাংস্কৃতিক সেই সময়কার যে দিকগুলো খুব সুন্দরভাবে আমরা দেখতে পাই, অর্থাৎ অর্থনৈতিক দিক দেখতে পেয়েছি, তাছাড়া সেই সময়কার রাজাদের কি কি তাদের অবস্থা এবং সেই সময় প্রজাদের কিভাবে দেখা হতো ইত্যাদি, তার সঙ্গে এই সাংস্কৃতিক বা স্পিরিচুয়ালিজম বা আধ্যাত্মিকতার দিকটাও কিন্তু সমানভাবে বলা আছে। এরপর ভারতীয় বা ইন্ডিয়ান সাইকোলজিক্যাল থট হিসেবে আমরা কি বলে থাকি, অর্থাৎ এই যে ভারতের যে যে থট অর্থাৎ যে চিন্তা শক্তি, সেটা কিভাবে এখানে বলা রয়েছে। প্রথমত বলতে গেলে যে এখানকার ইনসাইট, অর্থাৎ সেই সময়কার আধ্যাত্মিকতা বলতে আমরা কি বুঝি, সেইগুলো কিন্তু সম্পূর্ণ যে আমাদের ধর্মীয় যে লিটারেচার বা বই আছে, সেখানে খুব সুন্দরভাবে অভিহিত করা আছে। তাহলে আমরা এই সাইকোলজি ইন ইন্ডিয়া দেখলাম, তারপরে আমাদের যে থট বা চিন্তা শক্তি, মনোবিজ্ঞান সম্বন্ধে যে সমস্ত চিন্তা শক্তি রয়েছে, সেগুলো কিভাবে উল্লেখ করা রয়েছে সেগুলো দেখলাম। এরপর আসছে যে মনোবিজ্ঞানের যে এখানে ভারতের যে নিজস্ব আইডেন্টিটি বা পরিচয়, সেইটার দিক থেকে দেখতে গেলে বলা যায় যে এখানে হিন্দু মনোবিজ্ঞান বা হিন্দু ধর্মের মনোবিজ্ঞান সেখানে উল্লেখ আছে, বা যোগাতে মনোবিজ্ঞানের উল্লেখ আছে, তাছাড়া বুদ্ধিস্ট যে সমস্ত ধর্মের বই আছে, লিটারেচার, সেখানে উল্লেখ আছে, জৈন সেখানে উল্লেখ আছে, তাছাড়া আছে দ্রাবিডিয়ান
যে মনোবিজ্ঞান বা দ্রাবিড় যে মনোবিজ্ঞানের যে সমস্ত লিটারেচার বা বই, সেখানেও কিন্তু আমরা সমানভাবে এই ইন্ডিয়ান আইডেন্টিটি বা ভারতে যে পরিচয় আছে মনোবিজ্ঞানের, সেটা সম্পূর্ণ আমরা উল্লেখ দেখতে পাই। এরপর আসছে যে যেহেতু মনোবিজ্ঞান কিন্তু ফিলসফি থেকে এসেছে, অর্থাৎ দর্শন থেকে এসেছে, সুতরাং এখানে কিভাবে ভারতীয় যে থিঙ্কার্স বা তারা কিভাবে এই মনোবিজ্ঞানের যে চিন্তা শক্তি, সেগুলো কিভাবে তাদের মনে এসেছিল, সেটা দেখতে গেলে বলবো যে এই যে বর্তমান যে মনোবিজ্ঞানের যে সমস্ত দিক বা যে সমস্ত কাজকর্ম বা রিসার্চ ওয়ার্ক বা সায়েন্টিস্টরা যে সমস্ত কাজ করে চলেছে, তার কিন্তু মূল হিসেবে যদি আমরা দেখব সে যুগের ভারতীয় দর্শনের বহু দিক কিন্তু আমরা এখানে খুব সুস্পষ্টভাবে দেখতে পাবো। অর্থাৎ এখানে ইন্টিগ্রাল সাইকোলজি বা এই যে অবিচ্ছেদ্য মনোবিজ্ঞান, সেটা কিন্তু খুব সুন্দরভাবে উল্লেখ আছে। এবং এর জন্য কি রয়েছে, এর জন্য কিন্তু ইন্টিগ্রাল ভিশন রয়েছে। যেমন শ্রী মহর্ষি অরবিন্দ, তার কিছু লেখাতে আমরা সম্পূর্ণভাবে দেখতে পাই তিনি কি সুন্দরভাবে আমাদেরকে এই যে ইন্টিগ্রাল সাইকোলজি অর্থাৎ অবিচ্ছেদ্য যে মনোবিজ্ঞান, তার কি সুন্দর সূত্র আমাদেরকে দিয়ে দিয়েছেন। এরপর আসছে মনোবিজ্ঞান বা ইন্ডিয়ান বা সাইকোলজি অফ ইন্ডিয়ান পিপল। এবার এই ভারতীয়দের যে নিজস্ব যে তাদের মনের যে গঠন বা তাদের চাহিদা, এই সমস্ত কিছু, অর্থাৎ দ্য সোশিও কালচারাল ভিউ পয়েন্ট যেটাকে আমরা বলি, সেই সমস্ত কিছু কিন্তু আমরা ভারতীয়দের তাদের বোঝা এবং তাদের ব্যবহারের ওপর কিন্তু সেটা সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখতে গেলে এখানে এই ভারতীয়দের কনসেপ্ট বা এই থিওরিগুলো সমস্ত কিছু এই ভারতীয়দের অবস্থা, স্থান, কাল, পাত্র সবকিছু মেনে সেইভাবে তৈরি হয়েছে। এই সম্বন্ধে কতগুলো উদাহরণ দেওয়া চলে। যেমন সুধীর কাক্কর, তিনি একজন ভারতীয় মনোবিজ্ঞানী এবং তিনি এই সাইকো অ্যানালিসিস এরিকসন যেটা আমরা পড়েছি আগে, সেই তার যে অ্যাপ্লাইড বা যে ফলিত যে সাইকো অ্যানালিটিক থিওরি, সেটা তিনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। এবং এই যে ইন্ডিয়ান সাইকি অর্থাৎ ভারতীয়দের যে মনের অবস্থা বা মনস্তাত্ত্বিক দিকগুলো খুব সুন্দরভাবে তিনি তার বইয়ের মধ্যে ফুটিয়ে তুলেছেন বা তার আর্টিকেলের মধ্যে আমরা সহজেই দেখতে পাই। এরপর আমরা বলি যে প্রফেসর নেকির কথা। তিনিও একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন। তো তিনি বলে দিয়েছেন যে গুরু চেলা অর্থাৎ শিষ্য এবং তার গুরু, তাদের এই যে সম্পর্ক বা রিলেশনশিপ, সেটা কিন্তু ঠিক এই সাইকোথেরাপিতে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে। অর্থাৎ কিভাবে পেশেন্ট বা ক্লায়েন্ট তাকে কিভাবে থেরাপি দেওয়া হচ্ছে এবং যিনি দিচ্ছেন তিনি গুরু, এই যে মনের যে দিকটা, এটা খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। তাছাড়া বলতে গেলে আমরা বলতে পারি জে.বি.পি. সিনহা, তিনিও কিন্তু এই যে নার্চারিং টাস্ক লিডারশিপ অথবা এই যে কোন নেতৃত্বের যে ক্ষমতা, সেটা কি সুন্দরভাবে আমাদেরকে বহুদিন আগেই কিন্তু বলে দিয়েছেন। এবং তিনি এই নেতৃত্ব বা নার্চারিং টাস্ক লিডারশিপ যে কোনো অর্গানাইজেশনে এটা কিন্তু খুব জরুরি, এবং কিভাবে অন্য ব্যক্তিদের একত্রে কাজ করানো হয় এবং তার জন্য কি কি ধরনের সূত্র ব্যবহার করা হয়, এটা সম্পূর্ণ তিনি এই তার বইয়ের মধ্যে দিয়ে আমাদেরকে দিয়ে গিয়েছেন। এরপর বলতে গেলে বলবো যে এই যে ইন্ডিয়ান বা ভারতীয় মনোবিজ্ঞান, তার কিছু আবার স্পষ্ট কিছু দিক রয়েছে। অর্থাৎ যেমন হচ্ছে অ্যাটেনশন বা মনোযোগ সহকারে যখন আমরা কিছু শুনি, তার কিন্তু আবার কিছু রিসার্চ বুক রয়েছে বা বই রয়েছে, সেটা পরবর্তীকালে কিন্তু
আমাদের যেমন বুদ্ধিস্ট ট্র্যাডিশন মেনে চলে সেখানে বেদিক কিছু বই আছে, বা জৈন কিছু রিলিজিয়াস বুক আছে বা ধর্ম বই রয়েছে, লিটারেচার, যেগুলো থেকে কিন্তু এই যে ভ্যালু বা মূল্যবোধ, বিশ্বাস এবং রীতিনীতি ভারতীয়দের খুব সুন্দরভাবে পরিস্ফুট করা আছে। এরপর বলতে গেলে যে এই যে ভারতীয় মেজরিটি যে পপুলেশন রয়েছে, যে ভারতীয়রা রয়েছেন, তাদের মধ্যে যে কিভাবে আমরা আইডেন্টিফাই করছি বা আলাদা করতে পারছি, যে বেদিক, জৈন, বুদ্ধিস্ট, এই যে নানান রকম ধর্মের যে সমস্ত বিশ্বাস বা কাস্টমস রয়েছে অথবা অভ্যেস, সেগুলোকে উল্লেখ করা রয়েছে, সেগুলো খুব সুন্দরভাবে আমরা কিন্তু সহজেই বুঝতে পারি। এবার বলতে গেলে আমরা দ্বিতীয় অংশে আসি, যেখানে এই যে ভারতীয় যে মনোবিজ্ঞান, তাদের সেখানে বহুদিন আগে যেমন স্বামী বিবেকানন্দ বা শ্রী অরবিন্দ বা যদুনাথ সিনহা, এরকম অনেক বিশিষ্ট মানুষ কিন্তু ভারতীয় মনোবিজ্ঞান সম্বন্ধে বিভিন্ন দিক বলে গেছেন, যেটা কিন্তু পাশ্চাত্য বা পশ্চিমী যে মনোবিজ্ঞানীরা আছেন তাদের সঙ্গে অনেকটাই ব্যাপারটা এক, বা একই ধারায় তাদের কিন্তু মনের এই দিকগুলোকে তারা অভিহিত করে গেছেন। এবং তাছাড়া অনেক রকম নাম বলতে গিয়ে বলা যেতে পারে সিনহা, দালাল, এরকম ধরনের কিছু সাইকোলজিস্ট বা ভারতীয় কিছু মনোবৈজ্ঞানিক আছেন, তারা কিন্তু এই পশ্চিমী যে সমস্ত এম্পিরিক্যাল ট্র্যাডিশন তারা ধরেছেন, তাদের সঙ্গে কিন্তু অনেকভাবে এই জায়গায় কিন্তু মিল রয়েছে। তারপরে খুব গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে যে ট্রান্সপার্সোনাল যে সাইকোলজি, অর্থাৎ যে স্বতন্ত্র মনোবিজ্ঞান, সেটা সম্বন্ধেও কিন্তু একটা নতুন পথ তৈরি করা হয়েছিল। এবং সেখানে কিন্তু প্রথম উল্লেখ করা আছে যে ভারতীয়দের কালচার, আমাদের সাংস্কৃতিক দিককে তুলে ধরা হয়েছে, এবং সেটা কিভাবে অন্য সমস্ত মনোবিজ্ঞান বা অন্য সমস্ত ফ্যাক্টর গুলোকে কিভাবে এক এক করে সাহায্য করছে সেটা বলা আছে। এরপর আমরা যদি স্কোপ অর্থাৎ সুযোগগুলো দেখি, তাহলে দেখব যে এই যে আধ্যাত্মিকতা বা ধর্ম, এখানেই কিন্তু আসল মানুষের বা হিউম্যান যে বিহেভিয়ার, তার একটা খুব সুন্দর লিঙ্ক বা রিলেশনশিপ আছে। এখানে কি কি দিক আমরা দেখতে পাই? এক হচ্ছে অর্থনৈতিক দিক দেখতে পাই, দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক দিক দেখতে পাই। যেমন বিভিন্ন নাম করে বলি তাহলে আরো সুবিধে হয়। অর্থাৎ যে অর্থশাস্ত্র, অর্থাৎ যে ইকোনমিক বা পলিটিক্যাল, অর্থাৎ অর্থনৈতিক বা রাজনৈতিক দিক সেখানে উল্লেখ করা আছে। তাছাড়া চাণক্যর নীতি হিসেবে অর্থশাস্ত্র এবং চাণক্য নীতি হিসেবেও আমরা সেখানে অনেক রকম অর্থনীতি এবং রাজনৈতিক দিকের উল্লেখ দেখতে পাই। তাছাড়া আছে যে যৌনতা, যেখানে সেক্সুয়ালিটি, সেখানে কিন্তু আবার বলা রয়েছে কামাসূত্রার মধ্যে। এবং পরবর্তীকালে এই যে সোশ্যাল সাইকোলজি, অর্থাৎ যে সমাজের যে মনোবিজ্ঞান, সেখানে কিন্তু আবার ধর্মশাস্ত্র বা নীতিশাস্ত্র এই নামে আমরা দেখতে পাই। অর্থাৎ এই যে বিভিন্ন ব্রাঞ্চ বা এই মনোবিজ্ঞানের যে বিভিন্ন দিক, সেগুলো কিন্তু আমাদের ভারতীয় মনোবিজ্ঞানেও কিন্তু সম্পূর্ণভাবে উল্লেখ করা আছে। এবং এগুলো এক এক করে আমরা যদি দেখি, তাহলে কিন্তু দেখব যে পাশ্চাত্য মনোবিজ্ঞানের সঙ্গে এগুলো কিভাবে মিল রয়েছে। তারপরে এই যে বিভিন্ন ভারতীয় যে থিঙ্কার্সরা রয়েছেন, অর্থাৎ যে চিন্তা শক্তি বা মনোবৈজ্ঞানিক যে সমস্ত রীতিগুলো তারা সহজেই তুলে ধরেছেন, তার মধ্যে যে স্পিরিচুয়াল ডাইমেনশন রয়েছে, অর্থাৎ যে আধ্যাত্মিকতা রয়েছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং যদি আমরা হিস্ট্রি বা এর ইতিহাস সম্বন্ধে দেখি, তাহলে দেখব এটা বহু যুগ আগে থেকে কিন্তু এর উৎপত্তি। এবং এর একেবারে শুরু থেকে বলতে হয় প্রায় এই যে
ভারতীয় যে মনোবৈজ্ঞানিক যেমন এস.কে. রামচন্দ্র রাও, তার খুব গুরুত্বপূর্ণ একটি বই যেমন ডেভেলপমেন্টাল অফ সাইকোলজিক্যাল থট ইন ইন্ডিয়া। এখানে কিন্তু আমরা এটা 1962 সালে তিনি প্রথম এটাকে পাবলিশ করেন, এবং সেখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন যে ব্রাঞ্চ বা যেই যে স্তরগুলো রয়েছে মনোবিজ্ঞানের, সেগুলো কি সুন্দরভাবে জ্ঞানের মাধ্যমে তিনি সেই সময়কার ভারতীয়দের তাদের ব্যবহারিক দিকগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তাছাড়া আমি যেটা এক্ষুনি বললাম, অর্থাৎ উপনিষদ, রামায়ণ, মহাভারত, যোগসূত্র, ধর্মসূত্র, নীতিসূত্র, জৈন লিটারেচার যেটা বলি, বা বুদ্ধিস্ট যে লিটারেচার বা বৌদ্ধ ধর্মের যে বইগুলো রয়েছে, সেগুলোর মধ্যেও কিন্তু নানান দিকে কিন্তু চেতনার উল্লেখ আছে, অর্থাৎ কনসাসনেস, এবং তার সঙ্গে কিভাবে অন্য মনো বিজ্ঞানের যে সম্পর্ক অর্থাৎ ব্যবহারিক দিকটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা আছে। তাছাড়া এই যে জ্যোতিষ শাস্ত্র, তারও উল্লেখ আছে। জ্যোতিষ শাস্ত্র অর্থাৎ যে যে যেখানে আমরা অর্থশাস্ত্র বা নতশাস্ত্র বা ধর্মশাস্ত্র যেরকম আমরা নামে দেখতে পাই, সেরকম জ্যোতিষ শাস্ত্র উল্লেখ আছে, অর্থাৎ যেখানে পাম হিস্ট্রি বা তার সম্পর্কে যে ভবিষ্যৎ যে জায়গাটা বা কিভাবে সেটা বলা যায় আলাদা করে, সেটারও উল্লেখ আছে। তাছাড়া এই যে অ্যাস্ট্রোলজি, যেটা আমি একটু আগে বললাম, যে অ্যাস্ট্রোলজি বা ইকোনমিক্স এই দিকের, অর্থাৎ অর্থনীতি এই বা স্টেট ক্রাফট বা এই সমস্ত কিন্তু খুব সুন্দরভাবে উল্লেখ আছে। তাছাড়া আছে মিউজিক বা নাটক বা গানের উল্লেখ আছে, বা নৃত্যের উল্লেখ আছে, কিছু মরালিটির জায়গা আছে যেখানে কি করব বা কি করব না সেই জায়গাটা কিন্তু আবার খুব সুন্দরভাবে উল্লেখ আছে। তাছাড়া আছে লিগাল, অর্থাৎ যে ন্যায়ের দিক, কিভাবে আমরা আইনের কাজ বা কিভাবে সুসম্পন্ন করতে পারি সেই দিক উল্লেখ আছে। তাছাড়া আছে কিছু সোশ্যাল এথিক্স, অর্থাৎ সামাজিক কিছু নিয়ম কানুন, সেগুলো মেনে চলার কিছু বিশ্লেষণ করা রয়েছে। এবং তাছাড়া আছে বিবেকানন্দের যে তিনি যে বলে গিয়েছেন যে প্র্যাকটিক্যাল সাইকোলজি, অর্থাৎ আমরা কিভাবে এটা কাজের ক্ষেত্রে আমরা কিভাবে মনোবিজ্ঞানকে আমরা কাজে লাগাতে পারি, সেটাও খুব সুন্দরভাবে বলা আছে। তো কাজের ক্ষেত্রে বলতে গেলে যে আমরা প্রথমেই বলতে হয় যে প্র্যাকটিক্যাল সাইকোলজিতে কিভাবে মানুষের ব্যবহারিক দিকগুলো দেখতে পারি, সেটা কিন্তু বিবেকানন্দ বহুদিন আগে তার কথার মাধ্যমে বা কৈবল্য অর্থাৎ যে কনসাসনেস তিনি বুঝিয়েছেন, সেইটা বোঝাতে গিয়ে তিনি কিন্তু এই প্র্যাকটিক্যাল সাইকোলজির কথা আমাদের বলে গিয়েছেন। তারপরে পতঞ্জলির কাজ যদি আমরা দেখি, সেখানেও কিন্তু আবার চেতনার খুব দিক সুস্পষ্টভাবে বলা আছে। এই চেতনার মধ্যে দিয়ে আমরা কিন্তু বর্তমান বা ভবিষ্যতের যে মনোবিজ্ঞান, তার একটা রাস্তা বা আলো আমরা দেখতে পাই। সেখানে বুঝতে পারি যে কিভাবে পরবর্তী জীবনে আমরা মনোবিজ্ঞানকে বিভিন্ন দিকে বা বিভিন্ন জায়গায় আমরা কাজে লাগাতে পারবো। এবং এটাকে তিনি একটা ম্যানুয়ালের মাধ্যমে, অর্থাৎ সেখানে সেলফ রিয়েলাইজেশন, নিজেকে বোঝা এবং নিজেকে বুঝে নিজের যে কি কাজ, আমরা কিসের জন্য এই পৃথিবীতে এসেছি, সেই জায়গাগুলো কিন্তু বিবেকানন্দের এই প্র্যাকটিক্যাল সাইকোলজির মধ্যে, অর্থাৎ মনোবিজ্ঞানের মধ্যে আমরা দেখতে পাই। এরপর আসছে যে ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান সাইকোলজি, কিভাবে ইন্ডিয়ান সাইকোলজি বা ভারতীয় মনোবিজ্ঞান কিন্তু উঠেছে, সেটা যদি আমরা দেখতে পাই, তাহলে বলতে গেলে বলবো যে এখানে কিন্তু বিভিন্ন মনোশাস্ত্র বা মনের যে দিকগুলো, মাইন্ড বলতে যা বোঝা হয় বা মন,
সেই জায়গাগুলো কিন্তু সংস্কৃত ভাষায় অনেকদিন আগেই সেটা উল্লেখ করা আছে। তাছাড়া ভারতীয় মানসশাস্ত্রতেও কিন্তু এর উল্লেখ আছে, এবং এটা কিন্তু ইউনিভার্সিটি অফ ক্যালকাটায় 1906 সালে কিন্তু এটা প্রথম সংস্কৃত ভাষায় এটাকে পড়ানো হয়েছে। এবং এর এই যে ভারতীয় মনঃশাস্ত্র, যেটা মন সম্বন্ধীয় যা কিছু সেটা খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে, এবং স্বামী বিবেকানন্দ তিনিও কিন্তু তার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় যখন তিনি তার বক্তৃতার মধ্যে দিয়ে আমাদেরকে বলে গিয়েছেন যে ভারতীয় মনোবিজ্ঞান কতটাই আম, অনেক আগে তাদের উপনিষদ বেদের মাধ্যমে আমাদের এই ব্যবহারিক যে পরিবর্তন সেটা কি সুন্দরভাবে উল্লেখ করেছেন। তাছাড়া শ্রী অরবিন্দ তার বিখ্যাত কিছু এসে বা তার শিক্ষার মাধ্যমে কিন্তু আমাদের এই দিকগুলো 1910 সালে আমাদেরকে তুলে ধরেছে। তারপরে এই প্রায় কিছুটা হাফ সেঞ্চুরি পরে, অর্থাৎ এই বিংশ শতাব্দীতে আমরা দেখতে পাই যে বুদ্ধিস্ট যে মনোবিজ্ঞান বা বুদ্ধ যে সমস্ত ধর্মীয় বই সেগুলো, যেমন রাইস ডেভিস লিখেছেন 1914 সালে, তাছাড়া আছে 1936 সালে, যেখানে হিন্দু সাইকোলজি অর্থাৎ হিন্দু মনোবিজ্ঞানের যে সমস্ত বই আছে বা জৈন মনোবিজ্ঞানের যে সমস্ত বই আছে সেখানে খুব সুন্দরভাবে এই মনোবিজ্ঞানের খুব ভিতরের দিক এবং ব্যবহারিক দিক বা একে অপরের থেকে কিসের জন্য আলাদা ব্যবহার করে থাকে সেগুলো কিন্তু খুব সুস্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছে। তারপরে বলতে গেলে বলতে হয় 1933 সালে এই যে প্রফেসর যে রয়েছিলেন তিনি দর্শনের প্রফেসর মেনলি, অর্থাৎ প্রফেসর অফ ফিলোসফি, তিনি কিন্তু এই বিভিন্ন দর্শনের সাহায্যে এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে তিনি এই দর্শনের দিকটা বোঝাতে গিয়ে তিনি প্রথম ভারতীয় মনোবিজ্ঞানের কথা বলেছেন। এবং ভারতীয় মনোবিজ্ঞানের কথা বলতে গিয়ে তিনি কিছু বিভিন্ন দিককে উল্লেখ করেছেন, অর্থাৎ যে কগনিশন মানে হচ্ছে কগনিশন বা ইন্ডিয়ান সাইকোলজি অর্থাৎ চেতনার দিকটা তুলে ধরেছেন। তাছাড়া ইমোশন অ্যান্ড উইল অ্যান্ড ইন্ডিয়ান সাইকোলজি, অর্থাৎ যেখানে আবেগের কথা বলা হয়েছে সুস্পষ্টভাবে। তাছাড়া রয়েছে এপিস্টেমিওলজি অফ পারসেপশন। পারসেপশন মানে হচ্ছে যে উপলব্ধির যে জ্ঞান তথ্য, সেটাও কিন্তু আমরা সিনা অর্থাৎ জেএন সিনা তার এই যে টপিক থেকে বা তার কিছু লেখার থেকে আমরা সহজেই বুঝতে পারি। এগুলোই কিন্তু আমাদের ভবিষ্যতে যে মনোবিজ্ঞানের যে বইগুলো সেগুলো কিন্তু এর মাধ্যমেই আমরা আস্তে আস্তে জানতে পারি। এখানে বলতে গেলে বহু বইয়ের কথা উল্লেখ করতে হয়, যেমন রঘুনাথ সারফরাজ, তার যে বই রয়েছে তার নাম হচ্ছে যে ভারতীয় মনোবিজ্ঞান অর্থাৎ ইন্ডিয়ান সাইকোলজি। সেখানে তিনি অনেক বেশি ক্রিটিক্যাল অর্থাৎ অনেক দিককে তুলে ধরতে গিয়ে ইতিহাসের দিক বা এই যে মনোবিজ্ঞানের যে নির্দিষ্ট কিছু সমালোচনামূলক জল্পনাও তিনি করে গিয়েছেন, যে কিভাবে দর্শন থেকে সম্পূর্ণ এই একটা সাবজেক্টকে তুলে আনা হয়েছে। তারপরে বলতে গেলে এই যে ভারতীয় যে মনোবিজ্ঞানের আরেকটা দিক বলতে হয়, সেখানে হচ্ছে রিগ্রেসিভ মুভমেন্ট তৈরি হয়, অর্থাৎ সেটা কিন্তু সিনহা 1984 সালে তিনি এর উল্লেখ করে গেছেন, এবং পরবর্তীকালে 1960 তারপর 1970 80 মানে 10 বছর পর পর কিন্তু এই আমাদের যে ইউনিভার্সিটি রয়েছে সেখানে কিন্তু ভারতীয় মনোবিজ্ঞানের কোর্স চালু করা হয়েছে, এবং সেখানে কিন্তু অনেক রকম সায়েন্টিফিক যে রিসার্চ সেগুলো কিন্তু এখানে হয়েছে। এর সঙ্গে আরেক উল্লেখযোগ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ বা অন্ধ্র ইউনিভার্সিটিতেও কিন্তু এমন কিছু জার্নাল তৈরি হয়েছে, অর্থাৎ সেই জার্নালগুলো কিন্তু একেবারেই
ভারতীয় মনোবিজ্ঞানের উল্লেখ আছে। যেমন দালাল 2002-তে তিনি এরকম একটা জার্নাল আমাদের উপহার দিয়েছেন। সেখানে শুধুমাত্র ভারতীয় মনোবিজ্ঞানের দিকগুলো বা তাদের ব্যবহারিক দিকের উল্লেখ আছে। তারপর 2001-এ পর থেকে আমরা যদি দেখি তাহলে দেখব যে এরপর বিভিন্ন নাম, যেমন আমরা সিস্টেমেটিক সার্ভে অফ ইন্ডিয়ান সাইকোলজি যদি দেখি, সেখানে শ্রীবাস্তব 2001 সালে, তারপর পার্সপেক্টিভস অন ইন্ডিজিনাস সাইকোলজি, সেটা মিশ্রা এন্ড মোহান্তি তারা 2002 সালে। অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু একটা না একটা আর্টিকেল বা বই আমরা দেখতে পাই যেখানে ভারতীয় মনোবিজ্ঞানের সম্পূর্ণ উল্লেখ আছে। তারপর এই যে হ্যান্ডবুক অফ ইন্ডিয়ান সাইকোলজি, রাও বা দালাল 2008-এ তারা এই জার্নালটা দিয়ে গেছেন। তারপর ফাউন্ডেশনস অফ ইন্ডিয়ান সাইকোলজি বিভিন্ন ভলিউম বা অধ্যায় বেরোয়, অর্থাৎ ভলিউম 1, তারপরে 2, এবং সেই পাবলিকেশনে কিন্তু ফরেন সাইকোলজি বা পাশ্চাত্য মনোবিজ্ঞানের যে দিকগুলো, সেখান থেকেও বেশি আমাদের সাংস্কৃতিক, আয়ুর্বেদা, আমাদের সোশ্যাল সায়েন্স অর্থাৎ যে সামাজিক যে বিজ্ঞান বা অর্গানাইজেশনাল বিহেভিয়ার অর্থাৎ যে সাংগঠনিক যে উন্নয়ন, সেগুলো কিন্তু খুব উল্লেখ রয়েছে। তাছাড়া বলতে গেলে একটি কনফারেন্সের কথা বলা যায় যেখানে 2002-তে পুরুচারিতে ম্যানিফেস্টো হয়েছে। সেখানে 160 জন ডেলিগেটস তারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, এবং তাদের কিন্তু উদ্দেশ্য ছিল যে এই ভারতীয় মনোবিজ্ঞানকে ঠিক বা সুস্পষ্টভাবে সকলের কাছে তুলে ধরা। সেরকম একজন উল্লেখযোগ্য মানুষের কথা বলা যায় এখানে। তিনি হচ্ছেন ম্যাথিস কর্নেলিসেন। তিনি একজন নেদারল্যান্ডের সিটিজেন। তিনি কিন্তু পুরুচারিতে এসে শ্রী অরবিন্দর যে শিক্ষা দিকগুলো, সেগুলো কিন্তু তিনি খুব সুন্দরভাবে আমাদের উপহার দিয়ে গেছেন। এবং তিনি কিন্তু হচ্ছেন এমন এক ব্যক্তি, তিনি এই যে ইন্ডিয়ান সাইকোলজি ইনস্টিটিউটের তিনি সৃষ্টিকর্তা, এবং সেখানে তিনি বিভিন্ন কোর্সের বা বিভিন্ন রকম স্টাডির কথা বলে গেছেন বা রিসার্চের কথা বলে গেছেন, যেখানে পরবর্তীকালে বহু কাজ কিন্তু করা যাবে বা করা হচ্ছেও। তাছাড়া ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, তারাও কিন্তু তাদের বিভিন্ন এক্সপার্ট কমিটি কিন্তু এসে এই যে মনোবিজ্ঞানের যে বিভিন্ন কারিকুলাম দিক রয়েছে, সেগুলো কিন্তু কলেজ বা ইউনিভার্সিটিতে এখন খুব সুন্দরভাবে সেই পাঠ্যগুলো ব্যবহার করা হচ্ছে এবং সেগুলো কাজে লাগানো হচ্ছে। এরপর পরবর্তী কালে বলতে গেলে আমরা বলবো যে তারপরে এসেছেন বিভিন্ন, আমরা এরপর পার্থক্যের দিকে যদি উল্লেখ করি, অর্থাৎ কি কি ডিফারেন্স এই রয়েছে পশ্চিমী মনোবিজ্ঞানের সাথে ভারতীয় মনোবিজ্ঞানের, তাহলে দেখব যে বিভিন্ন জায়গাকে উল্লেখ করতে হচ্ছে। অর্থাৎ এখানে যে দিকগুলো উল্লেখ করা আছে, সেগুলো কিন্তু একটু অন্য নামে পাশ্চাত্য মনোবিজ্ঞানেও কিন্তু সেগুলো উল্লেখ করা ছিল। কিন্তু এই যে ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত ভিউ, অর্থাৎ পাশ্চাত্য মনোবিজ্ঞান কিন্তু অনেকভাবে ছড়িয়ে গেছে, তাই জন্য লোকেরা কিন্তু সহজেই সেই দিকগুলো সহজে পাঠ্য হিসেবে পড়তে পারছে। তো কল্পো রভেরা 2004-এ তার দেখব তিনি বলে গেছেন বা ডিফাইন করেছেন যে এই যে জীবনের যে কিছু ইউনিভার্সাল যে ফ্যাক্ট বা বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন, সেগুলো কিন্তু সহজেই বোঝা যায় যদি আমরা এই উপনিষদ বা এই বেদগুলো আমরা দেখতে পাই। সেই জায়গায় কিন্তু বলতে গেলে যে পাশ্চাত্য রীতি ধারা বা তাদের ভিশন বা তারা যেভাবে দেখছে, তার মধ্যে কিন্তু অনেক পার্থক্য ধরা পড়েছে বা ধরা দিয়েছে। সেক্ষেত্রে প্রথম বলতে গেলে আমরা বলতে পারি যে এখানে আনকনশিয়াস সিস্টেম, অর্থাৎ অচেতনতা যে
জায়গাটা সেটা কিভাবে এই কালচারের মধ্যে ভারতীয় সংস্কৃতির মধ্যে কিভাবে বলা আছে। এক্ষেত্রে বলতে গেলে প্লটকো রাভেরা তিনি কতগুলো লিস্ট করে গেছেন বা বিভিন্ন কিছু ফিচার দিয়ে গেছেন, যেখানে আমরা দেখতে পাই মানে দৃশ্যতা দিয়ে আমরা দেখতে পাই যে এই দিকগুলো কিন্তু এখানে খুব বেশি উল্লেখযোগ্য, যে সেটা ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে ছড়িয়েছে। অর্থাৎ যেখানে প্রথম বলতে গেলে বলতে হয় যে লিমিটিং স্টেটমেন্ট, মানে যেখানে খুব কম কথায় আসল জায়গাটা উল্লেখ করা হয়েছে, সেই দিক থেকে অর্থাৎ খুব দৃষ্টতার সঙ্গে এগুলো করা হয়েছে, যেটা প্লটকো রাভেরা তিনি লিস্ট করেছেন। এবং তিনি বলেছেন যে এর কিছু অবজেক্টিভ বা এক্সপিরিয়েন্স আছে, যেমন আমরা কিছু ভালো বা খারাপ কাজ করে থাকি বা উপলব্ধি করি আমাদের এই জীবন যুদ্ধে বা জীবনের পথে, এইগুলোই কিন্তু আমাদের ব্যবহারিক দিকটাকে তুলে ধরে, এবং সেই খারাপ বা ভালো কাজের জন্যই কিন্তু আমাদের সম্পর্ক বা এই সমস্ত যেগুলো কাম্য সেই দিকগুলোকে তৈরি করা হয়েছে। তাছাড়া এই ওয়ার্ল্ড ওয়াইড যে ডিফাইন তিনি করেছেন, যে প্লটকো রাভেরা তিনি বলেছেন যে কি কি ধরনের বা এই পৃথিবীতে কি কি রকমের what can be known or done in the world, আমরা কি কি কাজ করতে পারি এবং কি কি রয়েছে, কি কি জানা আছে বা কি কি আমাদের কাজ করবার আছে। তারপরে আসছে আইডেন্টিফাইড অর ডান, অর্থাৎ আমরা কিভাবে চিহ্নিত হয়ে রয়েছি এই বিশাল যে পৃথিবীতে, আমরা কি নামে আমাদেরকে চিহ্নিত করা আছে। তাছাড়া তারপরে তিনি বলে গেছেন যে গোলস ক্যান বি সট ইন লাইফ, অর্থাৎ যে চাওয়া, আমাদের যে চাওয়া বা নিড বা ডিজায়ার, সেটা আমাদের জীবনকে কিরকম ভাবে নিয়ে চলেছে বা অগ্রসরের পথে নিয়ে চলেছে। তারপর আসছে যে এই যে আমাদের উদ্দেশ্য বেঁচে থাকার, তার পিছনে কি কি দিক রয়েছে, অর্থাৎ পারসিউট, পীড়িত। তাছাড়া তিনি আরো বলেছেন যে ওয়ার্ল্ড ওয়াইড কিছু অ্যাজাম্পশনস রয়েছে, অর্থাৎ সেই অ্যাজাম্পশন মানে দৃষ্টতা দেখিয়ে তিনি বলেছেন যে এরকম কিছু অ্যাজাম্পশন রয়েছে যেগুলোকে আমরা কিছু উল্লেখ বা অপ্রমাণিত কিছু উল্লেখ আছে। প্রমাণিত এবং অপ্রমাণিত এই দুই পার্থক্যের মধ্যে কিন্তু এই অ্যাজাম্পশনকে তিনি তুলে ধরেছেন। তাছাড়া ধরেছেন যে অ্যাজাম্পশন বা এই দৃশ্যতা দিয়ে আমরা কিভাবে সুপার অর্ডিনেট এর সঙ্গে আমরা পার্থক্য করি, অর্থাৎ সুপার অর্ডিনেট মানে অপ্রমাণিত কিছু দিককে কিভাবে আমরা তুলে ধরেছি, এবং যে এস্টিমেটিক বা অন্টোলজিক্যাল যে ফাউন্ডেশন সেটাকেও তিনি তুলে ধরেছেন, অর্থাৎ জ্ঞানমূলক দিককে তিনি তুলে ধরেছেন। তো এই তিনটে ভাগে এই তিনি মনোবিজ্ঞানের উল্লেখ করেছেন, যেটা বিশ্বে কিভাবে আমরা নিয়েছি বা কিসের জন্য আমরা এই জীবনে রয়েছি। তারপর এই প্লটকো রাভেরা 2004 সালে আবার তিনি কিছু তার নিজস্ব কিছু দিক উল্লেখ করেন, যেখানে তিনি বলেছেন যে এই যে সেটস অফ বিলিভস, এই যে নানান রকম যে চিন্তা, তার মধ্যে জীবনের কিছু সত্য, সেই দিকগুলো তিনি খুব সুন্দরভাবে আমাদের চেতনা এবং ব্যবহারিক দিক থেকে তিনি তুলে ধরেছেন বা তিনি বুঝিয়েছেন। তারপরে তিনি পার্সোনাল কিছু থিওরি অফ পার্সোনালিটি, অর্থাৎ আমরা কিভাবে দেখি তার কিছু থিওরি দিয়েছেন। তাছাড়া কগনিশন বা চেতনা বা জ্ঞানের যে সংহার, যেগুলো যার দ্বারা কগনিশন অর্থাৎ যে জ্ঞানের যে দিকগুলো বা ব্রেন বা মস্তিষ্কের বিভিন্ন যে কার্যকারিতা, তার দ্বারা আমরা যে স্মৃতিশক্তি, তাছাড়া কিছু পর্যবেক্ষণ করা ইত্যাদি যেগুলো আমরা সহজেই করতে পারি, সেগুলো কিভাবে চলছে বা কিভাবে হচ্ছে। এবং
এই আরেকটা দিক দেখিয়েছেন যেখানে কিছু কনফ্লিক্ট বা এই যে কালচারের সাংস্কৃতিক দিকের কিছু বাস্তববাদী যে মেটেরিয়ালিস্টিক দিককে তিনি তুলে ধরেছেন, যেখানে বলেছেন এই যে পশ্চিমী মনোবিজ্ঞানে কিন্তু এই বাস্তববাদী দিকটা বেশি বলা রয়েছে এবং ভারতীয় দিকে কিন্তু এই বস্তুবাদী দিকটা বেশি বড় করে দেখা হয়নি। এখানে সাংস্কৃতিক দিকটাকে বেশি সংস্কৃতির মাধ্যমেই কিন্তু মনোবিজ্ঞানকে বেশি উল্লেখ করা হয়েছে। এরপরে আসছি যে ভারতীয় যে ওয়ার্ল্ড ওয়াইড ভিউ বা ইন্ডিয়ান ওয়ার্ল্ড ওয়াইড ভিউ, যেটা যেখানে দর্শন বা ধর্মের কথা উল্লেখ আছে। দর্শন বা ধর্ম বলতে গেলে দর্শন হচ্ছে ফিলসফি এবং ধর্ম বিভিন্ন ধর্মের মাধ্যমে আমরা দেখতে গেলে বলতে হয় যে ভারতীয় যে কালচার রয়েছে সেই কালচার বা ভারতীয় সংস্কৃতিকে আমরা দুভাগে ভাগ করতে পারি। অর্থাৎ এই আধ্যাত্মিকতাকেও যদি আমরা দেখি, দেখব এক হচ্ছে যে দর্শন, আরেক হচ্ছে ধর্ম। এই দুয়ের কিন্তু সৃষ্টিতে কিন্তু ভারতীয় যে স্পিরিচুয়াল যে আইডিয়া বা আধ্যাত্মিকতা সেটা কিন্তু এর উপরেই দাঁড়িয়ে রয়েছে। তো বিভিন্ন জায়গায় যে বিভিন্ন লিটারেচার আছে, হিন্দু, বৌদ্ধ, কিছু লিটারেচার, তাছাড়া জৈন, সেখানে কিন্তু এই ধরনের কথা উল্লেখ আছে, যেখানে দর্শন এবং ধর্ম দুয়েরই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তাছাড়া বিভিন্ন ওয়েস্টার্ন যে পাশ্চাত্য দিকের যে সমস্ত ফ্যাক্টর গুলো সেগুলোকেও তিনি তুলে দেখানো হয়েছে এবং পরবর্তীকালে পড়তে গেলে কিছু দিককে তুলে ধরা হয়েছে যেটা কিন্তু ভারতীয় মনোবিজ্ঞানের সাথে এই পাশ্চাত্য মনোবিজ্ঞান বা পশ্চিমী মনোবিজ্ঞানের নির্দিষ্ট কিছু পার্থক্য আমরা দেখতে পাই। সেই পার্থক্য দেখতে গেলে প্রথম বলবো যে ভারত মানুষের যে নেচার, অর্থাৎ হিউম্যান নেচার বা মানুষের স্বভাব। এবার স্বভাব বলতে গেলে প্রথমেই বলতে হয় তার কিছু বায়োলজিক্যাল বা সহজাত কিছু চাহিদা। সেটা শুরু হচ্ছে খাদ্য বা তার নিজস্ব কিছু, এটা হচ্ছে প্রথম বলতে গেলে এটা ট্র্যাডিশন বা ঐতিহ্য হিসেবে আমরা কি কি জিনিস ধরে থাকি। এক হচ্ছে মানুষের স্বভাবের মধ্যে আছে কিছু ইনস্টিংচুয়াল অর্থাৎ সহজাত কিছু চাহিদা। সেই চাহিদা প্রথম বলতে গেলে হচ্ছে খাদ্যের চাহিদা, তৃষ্ণার চাহিদা। তারপর অর্থাৎ তারপর এসে গেলে নিরাপত্তার চাহিদা। তারপর যৌনতা, নিদ্রা বা স্লিপ বা জৈবিক যে সমস্ত বায়োলজিক্যাল যে সমস্ত চাহিদা সেগুলো কিন্তু ঠিক একটা জন্তুর মতোই কিন্তু মানুষেরও চাহিদা একেবারে সেখান থেকেই শুরু হয়। তারপর এই চাহিদার সঙ্গে সঙ্গে যে বলতে গেলে আমরা দেখি যে আরো কি কি চাহিদার প্রয়োজন হয়। এই যে চাহিদাগুলো একটি জন্তুর সাথে মানুষের একেবারে এক, এর পরেও কিন্তু কিছু চাহিদা রয়ে যায়। সেগুলো হচ্ছে যে বেসিক নিড, অর্থাৎ তার কিছু চাহিদা আছে যেগুলো তার অবশ্যই পূরণ হওয়া দরকার। তারপর আসে তার আবেগ, তার প্যাশন, মানে কিছু আবেগ এবং কিছু ডিজায়ার বা কিছু এমন কিছু চাহিদা থাকে যেগুলো কিন্তু অবশ্যই পূরণ হওয়ার যোগ্য। এবং এই জায়গায় বা মানুষের এই সমস্ত স্বভাব বোঝাতে গেলে আরেক দিক বলা যায় যে উল্লেখ আছে ডিভাইন অর গড, অর্থাৎ দেবতাদের যে সমস্ত বা কিভাবে দেবতার বা দৈবিক যে সুপার হিউম্যান হিসেবে আমরা দেবতাকে দেখে থাকি, অর্থাৎ তার সমস্ত রকম চাহিদার ঊর্ধ্বে তার কিন্তু আরেকটি চাহিদা রয়েছে, সেটা হচ্ছে তিনি হচ্ছেন অমনি প্রেজেন্ট, অর্থাৎ যে সর্বব্যাপী শ্রেষ্ঠ, এবং তিনি অমনিপোটেন্ট, অর্থাৎ তিনি হচ্ছেন সর্বশক্তিমান, এবং অমনিসেন্ট যেটাকে বলা হচ্ছে অর্থাৎ সর্বজ্ঞ। তাহলে এই যে প্যারালাল ইউনিভার্সের সঙ্গে অর্থাৎ লোকার সঙ্গে যে সম্পর্ক, সেখানে কিন্তু আমরা দেখি
যে ভগবান বা ডিভাইন অর গড এদের এনাদের কিভাবে উল্লেখ রয়েছে, অর্থাৎ তাদের কি কি দিক বা কি ব্যবহারিক দিক তাদেরকে দেবতা আখ্যা দিচ্ছে, সেগুলো কিন্তু এই এই জায়গায় উল্লেখ করা রয়েছে। তারপর আসছে লাইফ অ্যান্ড ডেথ, অর্থাৎ যে বেঁচে থাকা এবং মৃত্যু, এই দিকগুলো কিভাবে ভারতীয় মনোবিজ্ঞানের বিভিন্ন জায়গায়, অর্থাৎ জীবন ও মৃত্যুকেও কি সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে। সেখানে বলা আছে যে মৃত্যু, জন্ম এবং মৃত্যু কিন্তু একটা চক্রর মতো ঘুরে চলেছে, অর্থাৎ সাইকেলের মতো, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ যার কোনো শেষ নেই, সেটা চলেই যাচ্ছে ক্রমাগত। এবং এই যে অর্গানিজম বা এই যে এই সমস্ত চক্রতে যারা চলেছেন, তাদের কিন্তু তাদের মধ্যে একবার অবশ্যই মৃত্যু আসছে, কিন্তু মৃত্যুই কিন্তু আমাদের জীবনের একেবারে শেষ নয়, অর্থাৎ জীবন যেখানে বলা হয়েছে লাইফ ফোর্স, এই যে ইট ইট ক্যান কন্টিনিউ দ্য জার্নি, অর্থাৎ এই যে লাইফ, বেঁচে থাকার যে ইচ্ছা বা ফোর্স, এটা কিন্তু আমাদের শরীর ছেড়ে দিলেও কিন্তু এটা চলতে থাকে, এটা আবার আরেকটি শরীর খুঁজে নেয় এবং সেই শরীরের মাধ্যমে সে কিন্তু আবার জন্মগ্রহণ করে। এই হচ্ছে যে বিশিষ্ট চক্র হিসেবে বলা রয়েছে। আরেকটি উল্লেখ আছে যেটা হচ্ছে কর্ম। কর্ম কি না, কর্ম হচ্ছে আসল হচ্ছে, এটাকে বলতে গেলে এটা একটা ইমপ্রেশন বা হ্যাবিট, অর্থাৎ আমরা কিভাবে কাজ করছি বা কি রকম ধরনের কাজ করছি, আমাদের হ্যাবিট প্যাটার্ন কি রকম, আমাদের কি ধরনের ভালো কাজ বা খারাপ কাজ কোনটা দ্বারা আমরা চালিত হচ্ছি, সেটাই কিন্তু কর্ম। এবং এইটাই কিন্তু, কর্মই কিন্তু আমাদের প্রাইম মোটিভেশন, অর্থাৎ প্রেরণাদায়ক জায়গা বা ফ্যাক্টর, যেটা কিন্তু আমাদের যে কোনো কাজ করতে সাহায্য করে। তারপর বলতে গেলে মোক্ষার কথা বলতে হয়। মোক্ষা মানে কি, সেটা হচ্ছে একটা লিবারেশন, সেই লিবারেশন হচ্ছে যে মুক্তি প্রাপ্ত, সেই মোক্ষ কথা উল্লেখ আছে, যেখানে মুক্তি প্রাপ্ত হচ্ছি আমরা, অর্থাৎ ভালো কর্ম করলে তারা কিন্তু মোক্ষ লাভ করে। তখন এই জীবন যুদ্ধের যে চক্র, সেখান থেকে তারা একমাত্র বেরোতে পারে, অর্থাৎ সেই চক্র সেখানেই শেষ হয় যদি সে মোক্ষ লাভ করে। এটা হচ্ছে তার একটা লিবারেশন বলতে গেলে, এবং সেটা হচ্ছে পরিত্রাণ করা বা মুক্তি প্রাপ্ত হওয়া জীবনের চক্র থেকে। তারপর এই মোক্ষের উল্লেখের পরে যে ডিভাইন পার্সন, অর্থাৎ যে সমস্ত মুনি ঋষি, তাদের কথা বলা আছে। তাছাড়া ডারউইনিয়ান ইভলিউশন থিওরির কথাও বলা রয়েছে, যেখানে যে কিছু সুপিরিয়র যে প্রাইমেটস এর কথা উল্লেখ করা রয়েছে, যেখানে সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে তাদের এই বিবর্তনীয় যে তত্ত্ব, যে ডারউইনিয়ান যে এভলিউশনারি থিওরি, এভলিউশন মানে হচ্ছে বিবর্তনীয় যে তত্ত্ব, সেগুলোই কিন্তু এই ধরনের জীবন ও মৃত্যুর উল্লেখ রয়েছে। তাছাড়া এই জীবন মৃত্যুর পরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেটা হচ্ছে the goals and values of life, পুরুষ শাস্ত্র, অর্থাৎ যে কিসের জন্য আমরা পৃথিবীতে এসেছি বা জীবনের লক্ষ্য এবং মূল্যবোধ, এগুলোই কিন্তু পুরুষ শাস্ত্রের মধ্যে আমরা সহজেই দেখতে পাই। পুরুষ শাস্ত্র এমন একটি জায়গা যেখানে শুধুমাত্র যে জৈবিক চাহিদা, অর্থাৎ খাদ্য, ঘুম বা নিদ্রা বা সিকিউরিটি, এই সমস্ত ছাড়া কিন্তু আরেকটা জায়গাও কিন্তু সেটা তৈরি হয়, সেটা হচ্ছে যে পুরুষ শাস্ত্র হচ্ছে হিউম্যান বিং, তারা কিভাবে কনসিয়াসলি বা চেতনা দিয়ে তারা কাজ করছে, সেটাই কিন্তু পুরুষ শাস্ত্রের মেইন জায়গা। বা
আসল জায়গা। এই ধর্ম বা অর্থ বা কর্ম এবং মোক্ষ, এই চারটে জিনিস আমরা কিভাবে দেখলাম, কি কি জায়গায় কিন্তু মানুষের ব্যবহারিক দিককে কিন্তু বিভিন্ন নামে আমরা ভারতীয় মনোবিজ্ঞানের মধ্যে দেখতে পাচ্ছি। তাছাড়া এই যে রয়েছে যে এর মাধ্যমে তার যে ধন সম্পত্তি সে সংগ্রহ করে সারা জীবন ধরে, তাছাড়া তার কিছু চাহিদা বা ইচ্ছা সে সেই ধন সম্পত্তির মাধ্যমে পূরণ করার চেষ্টা করে, এবং এই যে চক্র, যে জন্ম এবং মৃত্যু, এই চক্রের মধ্যে সে এই এই যে ওয়েলথ বা এই যে অর্থ, এই অর্থের জন্য, এবং অর্থ কিসের জন্য, আমাদের নিজেদের চাহিদা পূরণ করার জন্য চক্রের পর চক্র ঘুরে চলেছে। এবং তারপরে বলতে গেলে আমরা চারটে গোল বা দিককে উল্লেখ দেখেছি। কি কি? এক হচ্ছে প্রথম বলতে গেলে পরমা পুরুষাস্ত্র, যেখানে আমরা মানুষের বেঁচে থাকার মানেকে সম্পূর্ণভাবে দেখেছি। তাছাড়া রয়েছে ধর্ম। ধর্ম কথাটার অর্থ আমরা বলেছি, অর্থাৎ সেখানে কিছু অভিহিত আছে, কিছু নির্দিষ্ট নিয়ম কানুন, সেই নিয়ম কানুন দ্বারাই বা কিছু মরাল আইডিয়া অথবা কিছু এথিক্স, কিছু নিয়ম, এবং সেগুলো খুব সুন্দরভাবে অভিহিত করা আছে। তাছাড়া আছে এই ধর্মের যে দিক, যে মোক্ষ, এবং তাদের যে নির্দিষ্ট কিছু প্রিন্সিপাল, সেগুলো কিন্তু আবার এখানে উল্লেখ করা আছে। যেমন সেখানে একটি গুরুত্বপূর্ণ নাম বলা চলে, যে স্যালাগাউন বা স্যালাগেম 2011 বা 2011 সালে তার এই উক্তি দেওয়া আছে, যেখানে এই ধর্ম মোক্ষ দুটোকেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গায় বলা হয়েছে। তারপর এখানে বলতে গেলে যে মোক্ষার পরে, মোক্ষাই হচ্ছে কিন্তু একেবারে আসল যে সুপ্রিম বা সবচেয়ে উচ্চ বেঁচে থাকার যে মানে বা গোল, সেটাই কিন্তু হচ্ছে মোক্ষ। এবং এটার জন্যই কিন্তু দেখা যায় পরবর্তীকালে যে সাদার্ন এশিয়ায় বা দক্ষিণ যে এশিয়ার যে সমস্ত জায়গাগুলো বা কান্ট্রি, দেশগুলো রয়েছে, তারা কিন্তু এই ভারতীয় কালচারকে, ভারতীয় সংস্কৃতিকে খুব উল্লেখ করেছেন, এবং এর বিভিন্ন যে চক্রের বা মৃত্যু ও জন্মের যে সমস্ত মানে বা বেঁচে থাকার যে সবচেয়ে নির্দিষ্ট যে ইচ্ছা, সেই জায়গাগুলোকে খুব গুরুত্ব দিয়েছেন, এবং সেগুলো বলতে গেলে কিন্তু মোক্ষর কথা অবশ্যই বলতে হয়। তারপর বলতে গেলে এই যে চক্র, এই যে জন্ম এবং মৃত্যু এর যে চক্র, অর্থাৎ জীবনের যে চক্র বা পুনর্জীবন, অর্থাৎ রিবার্থ বা ইনকার্নেশন বলা হয়, অর্থাৎ পুনর্জন্ম, সেটা সম্বন্ধেও কিন্তু উল্লেখ করা আছে, কিন্তু সেটা পশ্চিমী যে মনোবিজ্ঞান, সেখানে কিন্তু সেটা আবার অত ভালোভাবে উল্লেখ করা নেই। কিন্তু এখানে বলতে গেলে আমরা বলবো যে ইন্ডিয়ান যে ভারতীয় যে মনোবিজ্ঞানের যে বিভিন্ন দিকগুলো যদি পার্থক্য দেখি, তাহলে দেখব যে এই ওয়েস্টার্ন বা পশ্চিমী মনোবিজ্ঞানে কিন্তু নির্দিষ্ট যে প্যারাসাইকোলজি একটা আলাদা জায়গা করে নিয়েছে, যেটা একটা সাইকোলজি বা মনোবিজ্ঞানের একটি নির্দিষ্ট ভাগ। কিন্তু ভারতীয় মনোবিজ্ঞানে সেরকম আলাদাভাবে অস্তিত্ব এটার নেই। এখানেই কিন্তু বলা আছে যে মৃত্যুর পরে যে কি কি ধরনের বা কি হয়ে থাকে বা কেনই বা রিবার্থ, অর্থাৎ রিইনকার্নেশন যেটা বলা হয়, অর্থাৎ পুনর্জন্ম যে কি, সেটা কিন্তু ভারতীয় মনোবিজ্ঞানে তথ্যে অবশ্যই অভিহিত করা আছে। তারপর একেবারে যদি 50 বছর পরে দেখি, তাহলে পশ্চিমী যে মনোবিজ্ঞান, সেখানে কি কি বলা আছে? অবশ্যই সেখানে কিছু আধ্যাত্মিকতার কথাও বলা রয়েছে। তাছাড়া আছে যে অনেক রকম
রিসার্চ ওয়ার্ক বা স্টাডি হয়েছে যেখানে এই যে অল্টার্ড স্টেট অফ কনসিয়াসনেস বা চেতনার যে বিভিন্ন দিকগুলো সুস্পষ্টভাবে বলা রয়েছে। যেমন এখানে উল্লেখযোগ্য একজন হচ্ছেন টার্ট, তিনি 1969 কিন্তু তিনি প্রথম এই জায়গাটা তুলে ধরেছেন এবং বিভিন্ন স্টাডির মাধ্যমে, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তিনি এই চেতনা নানান রকম রিসার্চ করিয়েছেন এবং সেখানে বলেছেন যে বৈদিকা বা বেদ দর্শন কিন্তু খুব ভালোভাবে ডিসকাশন করা রয়েছে বা বলা রয়েছে বা উল্লেখ করা রয়েছে, যেখানে চেতনা এবং মনের খুব সম্পূর্ণ জায়গা বা স্ট্রাকচার হিসেবে আমরা দেখতে পাই। তাছাড়া কিছু রিসার্চ হয়েছে 1980 সালে, যেমন একটি উল্লেখযোগ্য ওয়ালশের রিসার্চ দেখতে পাই, সেখানে কনসিয়াসনেস ডিসিপ্লিনস হিসেবে একটি উল্লেখযোগ্য টার্ম দেওয়া আছে রিসার্চে। এই কনসিয়াসনেস অর্থাৎ চেতনা এবং ডিসিপ্লিন অর্থাৎ তার শৃঙ্খলতা, অর্থাৎ চেতনার শৃঙ্খলতাকে খুব সুন্দরভাবে অভিহিত করা আছে। এরপর বলতে গেলে এই চেতনা বা কনসিয়াসনেস আর স্টেট অফ কনসিয়াসনেস কোন সময় বা কিভাবে আমরা এই চেতনার বিভিন্ন স্তর যদি আমরা দেখি, তাহলে সেই দিকেও কিন্তু ভারতীয় মনোবিজ্ঞানের যথেষ্ট উল্লেখ আছে। সেখানে যে বর্তমান যে মনোবিজ্ঞানে যেখানে বলা রয়েছে যে আমাদের জেগে থাকা অর্থাৎ ওয়েকিং স্টেট এবং স্বপ্ন দেখা বা ড্রিম বা ডিপ স্লিপ অর্থাৎ খুব গভীর নিদ্রায় যখন আমরা পড়ি, এই তিনটে ভাগে আমরা চেতনাকে দেখতে পাই। তো এই চেতনা কিন্তু জেগে থাকা বা স্বপ্ন বা খুব গভীর নিদ্রা, এই তিনটে ভাগ এখানে উল্লেখ করা আছে। তাছাড়া এই ওয়েকিং স্টেট অর্থাৎ যখন আমরা জেগে রয়েছি তখন পারিপার্শ্বিক সবকিছু, যে কোনো মানুষ, কোনো ব্যক্তি, স্থান, কাল, পাত্র সমস্ত কিছু সম্বন্ধে আমরা অভিহিত থাকি এবং তার সেই সম্বন্ধে যা কিছু আমরা দেখি সেগুলো কিন্তু অবশ্যই আমাদের স্মৃতিপটে চলে যায়। এবং তার ঠিক পরের স্তরটা যদি দেখি সেটা হচ্ছে স্বপ্ন। এই স্বপ্নর মধ্যে কিন্তু আমরা এই সত্যিকারের যোগাযোগ তখন পারিপার্শ্বিক জগতের সঙ্গে আমাদের থাকে না, ফলে একটি স্বপ্নেও যখন আমরা দেখি তখন আমরা কোনো বোধগম্যতাও আমরা লোপ পাই, অর্থাৎ কোনো কিছু বোঝার জায়গাতেও আমরা থাকি না, পারিপার্শ্বিক কোথায় রয়েছি সে সম্বন্ধেও আমরা অভিহিত থাকি না, কিন্তু আমরা কিছু জ্ঞান বা পুরনো কিছু জায়গায় বা কিছু স্মৃতি স্মরণ হিসেবে সেরকম উল্লেখযোগ্য কি স্মরণ করি সেটা কিন্তু কোনো রকম প্রমাণ স্বরূপ দেওয়া নেই। এবং এই যে স্বপ্ন, সেটা কিন্তু হচ্ছে একটা ডিরেক্ট কন্ট্যাক্ট রয়েছে, যে বহিরাগত যে পৃথিবীর সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা যেন এই স্বপ্নের মধ্যেই বা স্বপ্নের দ্বারাই আমরা সেটা সফল করি। তারপর যদি ডিপ স্লিপ বা গভীর নিদ্রার কথা বলি, সেটাও একটা স্তর, সেটাও চেতনার একটি স্তর এবং সেখানে আমরা কিভাবে যে কোনো রকম যে সেন্সরি অ্যাওয়ারনেস অর্থাৎ আমাদের যে সমস্ত চোখ, কান, স্পর্শ, এই সমস্ত যে সেন্স অর্গান সেগুলো কিন্তু আমরা কিভাবে কখন কি স্থান, কাল, পাত্র আমরা বুঝতে পারি না এবং সম্পূর্ণ গভীর নিদ্রাচ্ছন্ন হিসেবে আমরা কোথায় রয়েছি বা আমরা কে, আমাদের অস্তিত্ব কি, এ ধরনের প্রশ্নও কিন্তু তখন আমাদের কাছে থাকে না। ঠিক যে সময় আমাদের গভীর নিদ্রা থেকে আমরা উন্মুক্ত হই বা গভীর নিদ্রা আমাদের ভেঙে যায়, ভঙ্গ হয়, তখন আমরা বুঝতে পারি, আমরা মনে করতে পারি আমরা কে বা আমাদের অস্তিত্ব কি, কালকে আমরা কি ছিলাম বা ভবিষ্যতে কি হব ইত্যাদি স্থান, কাল, সময়, পাত্র সমস্ত নিয়ে আমরা তখন হঠাৎ করে মনে করতে পারি। তো এই হচ্ছে ভারতীয় মনোবিজ্ঞানের যে চেতনার যে বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে সেগুলো কিন্তু এইভাবেই উল্লেখ করা হয়েছে তিন ভাগে।
তারপর কিছু আরেকটা দিক বলতে গেলে বলতে হয় যে ট্রান্সিডেন্টাল অ্যাওয়ারনেস বা পিওর অ্যাওয়ারনেস এর কথা, অর্থাৎ কখন আমরা সম্পূর্ণভাবে পারিপার্শ্বিক সবকিছু নিয়ে বা সমস্ত কিছু সম্বন্ধে অভিহিত হচ্ছি আর কখনই বা হচ্ছি না। সেখানে যদি দেখি তাহলে উপনিষদের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বলতে হয়, সেটা হচ্ছে তুরিয়া। অর্থাৎ সেখানে এই তুরিয়াতে 4টে স্তরের কথা বলা হয়েছে বা 4 স্টেটের কথা বলা রয়েছে, এবং সেটা হচ্ছে জাগ্রত। জাগ্রত মানে হচ্ছে এই যে জেগে থাকার যে জায়গাটা বা ওয়েকিং স্টেটকে জাগ্রত বলা হয়েছে। তারপর স্বপ্না অর্থাৎ স্বপ্ন হচ্ছে ড্রিম বা ঘুমের মধ্যে যে স্বপ্ন আমরা দেখে থাকি তার উল্লেখ আছে। তাছাড়া আছে সুষুপ্তি, অর্থাৎ যেটা হচ্ছে আমরা গভীর নিদ্রা হিসেবে আমরা বলে থাকি। তাহলে এই 3টে দিক কি সুন্দরভাবে তার বিভিন্ন সংস্কৃত নামে কিন্তু আমাদের বলা রয়েছে। এই তুরীয় হচ্ছে যে এই যে প্রেজেন্ট যে কিভাবে আমরা এই চেতনাকে দেখতে পাই, তার বিভিন্ন স্তরকে আমরা বুঝতে পারি, সেটা কিন্তু অভিহিত করা হচ্ছে। তাছাড়া পতঞ্জলির যে যোগা সূত্র, সেখানেও কিন্তু এই দ্রষ্টুর কথা বলা রয়েছে। এই দ্রষ্টু হচ্ছে একটা এমন মনের একটা অ্যাক্টিভিটি বা মেন্টাল অ্যাক্টিভিটি বলা হয় যেটাকে, যেটা হচ্ছে চিত্তবৃত। এই চিত্তবৃত সেখানে কিন্তু বলা আছে এই পতঞ্জলির যোগ সূত্র কি সুন্দরভাবে এই দৃষ্টুকে বলা রয়েছে। এবং এখানে আমরা বলতে গেলে যে চিন্তা শক্তি বা আন্ডারস্ট্যান্ডিং দেখতে পাই, সেটা হচ্ছে যে র্যাডিক্যাল, সেটা হচ্ছে একেবারে আসল জায়গা। এবং সেখানেই কিন্তু আমরা ওই পশ্চিমী মনোবিজ্ঞানের সঙ্গে বা পশ্চিমী ধর্মে যে ফিলসফি, যেটা দর্শন, সেখানের সঙ্গেও কিন্তু এই নানান রকম জায়গায় আমরা মিল দেখতে পারি। তারপরে এই কনসাসনেস বা চেতনা এবং মন, এই দুটোকে যখন আমরা দেখি, তখন এই প্রথমে বলতে গেলে চেতনা বা চৈতন্য বা প্রজনা, এই সমস্ত নামে আমরা চেতনা বা কনসাসনেসকে দেখে থাকি। তাছাড়া মানুষ বা চিত্ত বা এই অন্তঃকরণ, এটাও কিন্তু আমাদের বেদে ট্র্যাডিশন, যে সমস্ত ধর্মীয় লিটারেচার রয়েছে, যেমন জৈন, বুদ্ধ, বিভিন্ন নামে কিন্তু সেগুলো উল্লেখ করা আছে। তাছাড়া যদি আমরা আলাদাভাবে এই চেতনাকে দেখি বা চেতনার সঙ্গে মনের যে সম্পর্ক সেখানে দেখি, সেখানে দেখব বিভিন্ন ব্যবহারিক দিক থেকেও এই পশ্চিমী মনোবিজ্ঞান কিন্তু আলাদাভাবে আমাদেরকে দিয়ে গেছেন অনেক কিছু। এবং তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মন কিভাবে চলে বা চেতনা কিভাবে মনকে চালাচ্ছে, সেই জায়গাটা কিন্তু খুব উল্লেখযোগ্য। এই কনসাসনেস বা চেতনা হচ্ছে আসলে কি, এবং এটাই হচ্ছে একটা আলোর একটি সোর্স বা উৎস। এই উৎসই হচ্ছে আমাদের বেঁচে থাকার আসল মানে। তো এই চেতনার দ্বারাই কিন্তু আমরা পারিপার্শ্বিক জগৎকে, পৃথিবীকে দেখতে পাই, এবং তার সম্বন্ধে সমস্ত কিছু সম্বন্ধে আমরা অভিহিত হতে পারি। এই মেন্টাল অ্যাক্টিভিটি কিন্তু সমস্ত কিছু এই চেতনার দ্বারা সম্ভব হচ্ছে। তার মধ্যে বলতে গেলে মানুষ বা হচ্ছে সেটা মানুষ হচ্ছে সবচেয়ে বড় কথা জাদা বস্তু হিসেবে আমরা দেখি বা পড়ে থাকি, যে যেটা কিন্তু ফিজিক্যাল বডি ছাড়া কখনোই সম্ভব নয়। তাছাড়া এই কোনো ব্যক্তি যখন মারা যায়, তখন তার চেতনা বা তার মনের যে ইমপ্রেশন, সেগুলো কিন্তু সূক্ষ্ম বা কর্ম শরীর, অর্থাৎ সে তার কাজের উপরে তার নির্ভর করে, সে সেই নির্দিষ্ট চক্রে আবার ফিরে আসবে কিনা,
সে তার শরীর ছেড়ে দিলেও কিন্তু তার চেতনা কিন্তু রয়ে যায়। তো এই দিকগুলো কিন্তু খুব সুন্দরভাবে বলা রয়েছে। তাছাড়া জৈন ও বুদ্ধ ট্র্যাডিশনে নানান রকম ফিলসফি বা দর্শনের মাধ্যমেও কিন্তু আমরা অনেক দিক দেখতে পাই, যেখানে চেতনা এবং মনের কথা উল্লেখ করা রয়েছে। তাছাড়া মানসিক দিক থেকে জৈন বা জীব যেখানে উল্লেখ করা রয়েছে, বা আত্মা, আত্মা সম্বন্ধে যদিও বুদ্ধিজম সেরকম ভাবে আলাদা ভাবে সেরকম উল্লেখ করা নেই। তিনি এই সম্বন্ধীয় আত্মা সম্বন্ধে খুব বেশি তিনি লিখে যাননি, কিন্তু তিনি শুধু বলে গিয়েছেন যে কনসিয়াসনেস বা চেতনা অথবা ট্রান্সিডেন্টাল যে অ্যাওয়ারনেস, সেটাই হচ্ছে আসলে আত্মা। আলাদাভাবে আত্মাকে কোনো রকম অস্তিত্ব তিনি দেখাননি। তাছাড়া তিনি কনসিয়াসনেসকে আবার ঠিক জলের স্রোতের সঙ্গে তুলনা করেছেন, অর্থাৎ চেতনাকে বলেছেন ঠিক যেন জলের স্রোত যেভাবে কলকল করে চলে, ঠিক জলের স্রোতের সঙ্গে চেতনার একটা অদ্ভুত মিল বুদ্ধিজমের মধ্যে আমরা দেখতে পাই। তাহলে এই কনসিয়াসনেস বা চেতনা, মন এবং মনের যে সমস্ত অ্যাক্টিভিটি বা কার্যকলাপ, সেগুলো আমরা কিভাবে ভারতীয় মনোবিজ্ঞানের সঙ্গে পশ্চিমী মনোবিজ্ঞানের যে পার্থক্য বা সম্পর্ক, সেগুলো আমরা এক এক করে দেখলাম। তাছাড়া এই যে পশ্চিমী যে থিঙ্কার্স বা তাদের যে চিন্তাধারা, তার মধ্যে কি কি সম্পর্ক বা কি কি পার্থক্য রয়েছে, সেগুলো যদি আলাদা করে দেখি, তাহলে দেখব যে পশ্চিমী মনোবিজ্ঞান কিন্তু আমাদের কাজের মাধ্যমে বেশি গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ আমাদের অ্যাক্টিভিটি বা কাজের মাধ্যমেই আমাদের ব্যবহারিক দিককে উল্লেখ করা আছে। কিন্তু ভারতীয় মনোবিজ্ঞানের যে ঐতিহ্য, তারা কিন্তু সে কথা বলে না। তারা বলেন যে পিওর কনসিয়াসনেস বা সঠিক যে চেতনা, তার দ্বারাই কিন্তু আমাদের শরীর মন চলছে, এবং আমরা যে কোনো ভালো কাজ কিন্তু আমাদের এই চেতনার দ্বারাই করতে পারছি। তো সংস্কৃতে উপনিষদে এই যে সংস্কৃত ভাষায় এই সমস্ত উপনিষদ, বেদ, রামায়ণ, মহাভারত বা বুদ্ধিস্ট যে সমস্ত লিটারেচার বা জৈন লিটারেচারে এই সম্পূর্ণ উল্লেখ করা রয়েছে। সেখানে পরবর্তীকালে আমরা এটা কন্টিনিউ করব। আজকে এই পর্যন্ত।